আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দেখা গল্পের পার্ট 5। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আন্টি আন্টি পা পা করে আনাসের ল্যাবে প্রবেশ করলাম। এত কিছু কিভাবে আনাস জোগাড় করলো সেটাই মাথায় আসছে না। 6 মাস আগে দেখেছি ল্যাবে কিছুই নেই, এখন অনেক কিছুই যুক্ত হয়েছে। চারিপাশে অনেক যন্ত্রপাতি, আমি অবশ্যই এগুলোর নাম কিছুই জানি না। আনাস বসে বসে ল্যাপটপ টিপছে আর আমাকে হাতের ইশারায় ডাকলো। আমি গিয়ে তার পাশে একটা চেয়ারে বসলাম। আনাস প্রজেক্টরটা ওপেন করলো, আমাকে বললো দেখ এটা শুভ্রের জিমেল। আমি তার মেল হ্যাক করেছি, যতগুলো প্ল্যান সাজানো হয় সবগুলো গুগল মেলে রাখে। আমি বললাম ইমেলও কি হ্যাক করা যায়? আনাস বললাম নিজে একটা ওয়েবসাইট তৈরি করেছি যেটা দিয়ে পারা যায়, কিন্তু আমাকে ছাড়া কেউ পারবে না। আচ্ছা কথা এগুলা না, তোকে একটা জাস্ট প্রমাণ দেখাই। আমি অধীর আগ্রহ নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। আনাসের দেয়া প্রমাণগুলো দেখে তো আমার অবস্থা আরো সিরিয়াস হয়ে গেল। সব কি সত্যি? আনাসের মুখ থেকে কথা শুনেতেও সেটা অস্বীকার করা যায় না। মিশনে হিমেলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, ভিডিওটাতে এটাই ছিল, এতটুকুই ছিল ভিডিওতে শুধু শুভ্রাকে দেখতে পেলাম। আনাস জাস্ট আমাকে এটুকু ভিডিওটা দেখালো। আমি অনেক রিকোয়েস্ট করেছি পুরো ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু আনাস আমাকে দেখালো না। আর হতাশ মনে বললাম তাহলে এতটুকু দেখালি কেন? আনাস বলল তুই বিশ্বাস করার জন্য, পুরো ভিডিওটা দেখালে তুই তালগোল পাকিয়ে ফেলবি। আর বললাম তো কিছুদিন পর সবই জানতে পারবি। আমি বললাম নোটে কি কি লেখা আছে? আনাস বলল ওদের প্ল্যানে সবই লেখা আছে। আমি বললাম আমি জানলে কি সমস্যা হবে? আনাস বলল বলছি না বলবো, কিছুদিন পর সবই জানতে পারবি। আনাস বলল তুই এখন বাড়িতে যা, না হলে শুভ্রা আবার সন্দেহ করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম তুই সাবধানে থাকিস, যদি জানতে পারে তোর অবস্থা খুবই খারাপ হবে। আনাস বলল আমার কিছুই হবে না, তুই শুধু তোর প্রতি শুভ্রাকে ইনফেস কর। আমি বললাম আর দূর, আমার মতন ছেলের উপরে ও ইনফেস হবে? যদি হয় তাহলে বুঝবি এটাও একটা প্ল্যান। আনাস বলল তাও ঠিক বলেছিস, এরকম মেয়ের প্রতি বিশ্বাস নেই, তবুও দেখ কি করে। যদি সত্যি সত্যি তোর প্রেমে পড়ে যায় তাহলে প্ল্যানও চেঞ্জ করতে পারে। আমি বললাম আনাস বলল আমি বললাম আমার যদি মৃত্যু হয় তুই আমার পরিবারটাকে দেখে রাখিস। আনাস বলল সবই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে চিন্তা করতে লাগলাম কি হলো আমার জীবনটা। সহজ সরল মানুষের এই দুনিয়াতে কোনো দাম নেই, মানুষের উপকার করতে নেই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কত বড় স্যাক্রিফাইস করেছিলাম, নিজের সুখের জীবন দূরে ঠেলে দিতে একবারও পিছু হয়নি। সাহায্যের প্রতিদানটা যেন এভাবে পাবো আশা করিনি। হতে পারে এটা তার পূর্ব পরিকল্পনা ছিল। যাই হোক, বিধাতা যা করে ভালোর জন্যই করে। হঠাৎ জোপের আড়ালে লাড়া ছাড়া শব্দ পেলাম, আবার মনে হলো পশু পাখি হবে। হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে হেল্প শব্দটা শুনতে পেলাম। আমার আর বুঝতে বাকি হলো না এখানে কি হচ্ছে। একবার ভাবছি যাবো, পরক্ষণে আবার মনে হলো মানুষের উপকার করে কোনো লাভ নেই, এর বিপরীতে শাস্তি পেতে হয়, তাই মানুষের উপকার করা ছেড়ে দিয়েছি। আবার সামনের দিকে 2 পা বাড়ালাম, হঠাৎ আবার পিছন থেকে সেই শব্দ বেশি আসলো। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। আবার চিন্তা করতে লাগলাম এখানে যদি হিয়া বা তীয় হতো আমি কি করতাম। আবেগে কাজ নেই, পরীকে তো বিশ্বাস করে বাড়িতে নিয়ে আসলাম। এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পরকালে যদি ধরে বসে হিমেল তোর সামনে একটা মেয়েকে দর্শন করেছে, তুই না বাঁচিয়ে চলে গেলি। মানুষ আমার সাথে প্রতারণা করতে পারে, আমি তো আর সবার মতন না, আমার ভিতরে মনুষ্যত্ব আছে, যা হবার হবে। রাস্তার পাশ থেকে একটা লাঠি নিয়ে দৌড় দিলাম জোপের দিকে, কিন্তু গিয়ে দেখি কেউ নেই। পজ করে শব্দ হলো, মনে হচ্ছে পেটের ভিতরে কেউ ছুরি ঢুকিয়েছে। পিছনে তাকাতে অন্ধকারে কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলাম আমার পেটের ভিতরে যে ছুরি ঢুকিয়েছে সে একটা মেয়ে। আমার পেট থেকে ছুরিটা টেনে বের করে আবার ঢুকাতে যাবে, তখনই আমি একটা ধাক্কা মেরে দৌড় দিই। কোন রকম রাস্তাতে সে একটা গাড়ির সাথে হুমড়ি খেয়ে পড়লাম। তারপর আর কিছু বলতে পারবো না। হসপিটালে বেডে নিজেকে আবিষ্কার করলাম, আশেপাশে কেউ নেই, পুরো শরীরের মাঝে অনেক কিছু লাগানো আছে। আবার চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে ভাবতে লাগলাম সেদিনের রাতের ঘটনা। মনটা আমার সেদিন বাধা দিয়েছিল যাস না, কিন্তু বিবেকের তার না বাঁচাতে গেলাম, তার প্রতিদান এটা পেলাম। পৃথিবী বড়ই পাষাণ, কিন্তু মেয়েটা কে ছিল? শুভ্রা ছাড়া এই মুহূর্তে আমার কোনো শত্রু নেই। শুভ্রাই করবে, হ্যাঁ শুভ্রাই করবে। হ্যাঁ, প্ল্যান অনুযায়ী তো আমাকে 1 তারিখে মারার কথা, এর আগে কেন আক্রমণ করলো সঠিক বুঝে পাচ্ছি না। কিন্তু শুভ্রের পরিণাম একদিন ভোগ করবে। সেদিন অনুতপ্ত হয়ে আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। না শেষে দেখলো আমার জ্ঞান ফিরেছে, তাই সবাইকে ডাক দিল। আব্বু আম্মু হিয়া তীও আসলো। শুধু দেখলাম না ফতারা শুভ্রাটাকে, জানি না আমার পরিবারটার সাথে কি করেছে। আম্মু আমার পাশে এসে কান্না শুরু করে দিল, সাথে হিয়া তীও কানছে। কিছু একটা বলে তাদেরকে শান্ত করলাম। একটু পর পুলিশ আসলো, আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। আমি বললাম ভালো আছি। পুলিশ বললো আপনাকে কিছু প্রশ্ন করি, কাইন্ডলি একটু বলবেন। আমি বললাম বলেন। সেদিন আপনার সাথে কি হয়েছিল? আমি বললাম আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে আসছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হঠাৎ শব্দ পেলাম জোপের আড়াল থেকে, কি নাকি কি ভেবে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। হঠাৎ পিছন থেকে ডাক আসলো মেয়ে কণ্ঠে হেল্প মি। প্রথমে না যেতে চাইলেও পরে বিবেকের টানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি কেউ নেই। হঠাৎ পিছন থেকে আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিল, পরে তাকে ধাক্কা মেরে কোনোমতে ধরে আমি গাড়ির সামনে এসে পড়ি। তারপর আমার কিছুই মনে নেই। পুলিশ বললো আপনার
আপনার 2 দিন পরে জ্ঞান আসলো। আচ্ছা আপনি কি লোকটাকে স্পষ্ট দেখেছেন? আমি বললাম না। পুলিশ বলল আপনার কি কার প্রতি সন্দেহ হয়? আমি বললাম আন্দাজে কার প্রতি সন্দেহ করব? পুলিশ বলল আচ্ছা ঠিক আছে, সুস্থ হলে একবার থানা আসবেন। আমি বললাম জি আচ্ছা। একবার ইচ্ছে করেছিল পরীর নামটা বলে দিই, কিন্তু কিভাবে পরীর নাম বলবো? সেদিন তো আমি মেয়েটার মুখ স্পষ্ট দেখিনি। হন্ততন্ত হয়ে পরী আমার কেবিনে ঢুকলো। আমার পাশে তিয়া বসেছিল। পরীকে দেখে তিয়া বলল ভাবি তুমি ভাইয়ের পাশে বসো, আমি একটু ওয়াশরুমে যাব। পরী মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু আমার মনে একটু খটকা লেগে গেল। তিয়া পরীর সাথে বাংলা কথা বললো, আবার পরী এটা বুঝলো তার মানে পরীর মেডিসিনের প্রভাব কেটে গেছে, তাই সে বাংলা কথা বুঝেছে। যাই হোক, পরীকে দেখে একটু ভয় পেলেও মনের গহীনে একটু তার প্রতি ঘৃণা অনুভব করলাম। মানুষ কতটা নিচ হলে এরকম কাজ করতে পারে। আমি পরীকে দেখে না দেখার বান ধরে হসপিটালে জানালার বাইরের দিকে তাকিয়ে আছি। পরী আমাকে চমকে দিয়ে আমার মুখোমুখি এসে বসলো। মুখটাকে অন্যদিকে করে অন্যদিকে তাকিয়ে আছি। এখন অভিনয় করবে ভালোভাবে বুঝতে পারছি। বলতে ইচ্ছা করছিল অভিনয় না করে চাকু দিয়ে আমার গলাটা কেটে দিতে। মরে গেছি না বেঁচে আছি সেটা দেখতে আসছে হারামি কোথাকার। পরী বলল আমাকে ইগনোর কেন করছেন? পরীর মুখে শব্দ শুনে চমকে উঠলাম। মিষ্টি কণ্ঠে অভিমানে অভিনয়টা মন্দ নয়। যাই হোক, আমি না শোনার বান ধরে রইলাম। পরী বলল বাংলা বলছিলেন তাই অবাক হয়ে গেছেন না? আমি বললাম এখানে অবাক হওয়ার কি আছে? পরী বলল আমি বাংলাদেশি, হিন্দি না লিখলে সেদিন আপনি আমাকে নিয়ে আসতেন না। আমি বললাম এখন আপনি ঠিক আছেন, এখন তো কথা বলতে পারেন, তাই ফিরে যাচ্ছেন না কেন আপনার পরিবারের কাছে? পরী চুপ হয়ে গেল। আমি তো জানি আগের থেকে পরী চিন্তা ভাবনা কোনো একটা অজুহাতে আমার চোখের সামনে থাকবে, তবে দেখার বিষয় হচ্ছে এবারে কোন অজুহাত দে। পরী বলল পরিবার থাকলে কি আপনার সাথে আসতাম। বাহ, কত সুন্দর কথা। আমি বললাম আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। পরী বলল আমি কি আপনার বোঝা? আমি মনে মনে বললাম বোঝা না আজরাইল। তারপর বললাম দেখুন 2 প্যাঁচ জাতির উপকার করা আমি ছেড়ে দিয়েছি, আপনারা যদি টাকা পয়সার দরকার হয় তাহলে নিয়ে বিদায় হন। পরী বলল সবাইকে জোফের আড়ালে মেয়েটার মতন ভাবেন কেন? আমি বললাম আপনাকে কে বললো জোফের আড়ালে মেয়ে ছিল? পরী বলল না মানে পুলিশ বললো। আমি বললাম আমি তো বলিনি পুলিশ কি মেয়ে আমাকে চাকু মেরেছে। পরী বলল না মানে মেয়েটা তো আপনাকে অভিনয় করে নিয়ে গেছে। আমি বললাম কিভাবে শিওর হয়েছেন মেয়েটা আমাকে অভিনয় করে নিয়ে গেছে? এমনও তো হতে পারে অসভ্য ছেলেগুলো আমাকে চাকু মেরেছে। পরী বলল সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আমি বললাম আপনিও তো ভালো বলছিলেন। পরী বলল আচ্ছা বাদ দেন, সুস্থ হলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমি বললাম না গেলে? পরী বলল না গেলে আপনার ঘরে সারা জীবন থাকবো। আমি বললাম কোথায় যাবেন? পরী বলল নাগপুর। আমি বললাম নাগপুর আবার কোথায়? পরী বলল ইন্ডিয়া। আমি বললাম ইন্ডিয়া কি? পরী বলল সেখানে আমার পরিবার থাকে। আমি বললাম ও কবে যাবেন? পরী বলল সামনের মাসে 1 তারিখের আগে। আনাসের কথাগুলো সবগুলো মিলে যাচ্ছে, এখন চুপচাপ সাই দিয়ে দিই, পরে আনাসের থেকে পরামর্শ করে সবই জানতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি এখন যান। পরী বলে আমি একটু থাকি না। পরী বলল আপনি আমার জন্য এত কিছু করেছেন, তাই আপনার জন্য একটু সময় দিতে চাই। ধন্যবাদ, আপনাকে থাকতে হবে না, দয়া করে আমার মোবাইলটা একটু সংগ্রহ করে দেন। পরী বলল ঠিক আছে। পরী একটু পর মোবাইল নিয়ে আসলো। আমি আনাসকে মেসেজ পাঠালাম হসপিটালে আসতে। মেসেজ পেয়ে আনাস চলে আসলো, এসে আমার পাশে বসলো। আনাসের সাথে কথা বলাটা বেশ জরুরি। আনাস বলল কি অবস্থা তোর? আমি বললাম বেশ ভালো আছি। আমি বললাম মেয়েটাকে জানতে পারিস? আনাস বলল মেয়ে ছিল। আমি বললাম ও তোকে তো বলাই হয়নি। আনাস বলল মেয়ে হলো তো বিষয়টা বাবার জিনিস। আমি বললাম এখানে বাবার কি আছে? পরিচারা আর কে হতে পারে? আনাস বলল কিভাবে বুঝলি? তুই তো শিউর না। আমি বললাম তুই বল পরিচারা কে বা আছে এই কাজটা করবে? আনাস বলল তাও ঠিক, পরী হসপিটালে এসেছিল। আমি বললাম আনাস বলল কি বলে? আমি বললাম সে আর কি বলবে, অভিনয় শুরু করে দিয়েছে, আমাকে মনে হয় ভালোবাসে, তার আলামত দেখা যাচ্ছে। আমি বললাম কি বলেছে জানিস? আনাস বলল কি বলেছে? আমি বললাম কি বলেছে জানিস? আনাস বলল কি বলেছে? আমি বললাম 1 তারিখের আগে তাকে নিয়ে নাগপুর যেতে হবে। আনাস বলল জিজ্ঞেস করিস নি 1 তারিখের আগে কেন? আমি বললাম সেট ভুলে গিয়েছি, আমি বলেছি যাবো। আনাস বলল তোকে তো যেতে হবে, অলরেডি তাদের মিশন শুরু হয়ে গেছে, এলাকা অনেকগুলো নতুন মুখ দেখা গেছে, এগুলা কোথায় থাকে কি করে কিছুই জানি না, আগে কখনো দেখিনি। আনাস বলল তুই পরীকে 1 তারিখের আগে চোখে চোখে রাখবি, সে যাই বলবে তাই শুনবি। আমি বললাম আমি কি নাগপুরে গেলে সব সমাধান হবে? ওকে নতুন করে প্ল্যান সাজানোর সুযোগ দিবি না? আমি বললাম প্ল্যান তো আগে থেকে ঠিক করা আছে। আনাস বলল তবে তুই যদি ওকে চোখে চোখে রাখতে পারিস তাহলে আমার কাজটা একটু সহজ হবে। আমি বললাম ওদের প্ল্যানটা কি আমাকে একটু বলতে পারবি? আনাস বলল পুরো দেশের নেটওয়ার্ক ব্যবস্থা তাদের হাতে নিয়ে আসা, যত কোম্পানি আছে তাদেরকে সরিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করা। আমি বললাম তার সাথে আমার সম্পর্ক কি? আনাস বলল ভুলে গেছিস নাকি তুই একটা সিম কোম্পানির এজেন্ট, আর এটা হচ্ছে সব প্ল্যানের গোড়া, তোকে ঘিরে অনেক পরিকল্পনা, তোকে মারতে পারলে ওদের লাভ পাতামাতা নিজেদের এজেন্ট সেখানে বসাবে, দ্বিতীয়ত তোর মৃত্যু দিয়ে বিষয়টা চাপা দিবে, সবাই তোর মৃত্যু নিয়ে মাতামাতি করবে, এই সুযোগটাই তারা কাজে লাগাবে, সব কোম্পানির নেটওয়ার্ক তাদের হাতে নিবে, সাধারণ মানুষ জানবে না, সবাই মনে করবে সব ঠিকঠাক, সবকিছু আগের মতন চলবে। ওরা যদি পারে তাহলে সব নেটওয়ার্ক তারা চালাবে, না হলে ব্ল্যাকমেল করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিবে। আমি বললাম আনাস বিষয়টা তো এত সহজ নয়, কত কড়া নিরাপত্তা সিকিউরিটি তুই জানিস? আনাস বলল
বলল আমি জানি, তবে তার থেকে উন্নত প্রযুক্তি শুভ্রার কাছে রয়েছে। ওদের একটা ওয়েবসাইট আছে, ওটা ডিজেবল করতে পারলে সব শেষ। আমি বললাম ডিজেবল করবে কে? আনাস বলল অলরেডি আমি 10 জনের সাইবার একটা টিম গঠন করে ফেলেছি, সবাই তরুণ এবং কাজে খুব দক্ষ। দেখা যাক সবকিছুর আগে তাদের গুগল থেকে ওয়েবসাইটটা ডিজেবল করতে পারে কিনা। আমি বললাম কি জানি, এত কিছু আমার মাথায় আসে না। আনাস বলল একটা ব্যাড নিউজ হয়েছে, তোকে সেদিন শুভ্রের সাথে থাকতে হবে, কত কিছু হোক তোকে মাথা পেতে নিতে হবে। আমি বললাম কেন? আনাস বলল শুভ্র হচ্ছে সবকিছু লিডার, এই মেয়ের সাথে টেকনিক্যালি কেউ টিকে উঠবে এমন ছেলে বাংলাদেশে এখনো জন্ম হয়নি, তবে ওর একটা বড় টিম আছে, অধিকাংশই বিদেশি। আমি বললাম সিম কোম্পানিগুলোকে তথ্যটা দিয়ে দিচ্ছিস না কেন? আনাস বলল পাগল, সব জায়গায় ওদের এজেন্ট নিযুক্ত হয়ে গেছে, এখন যদি না আমরা তথ্যটা দিয়ে দিই ওরা তো জেনে যাবে কে দিয়েছে তথ্যটা, তখন আমাদের ক্ষতি করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরিবার বলে একটা শব্দ আছে, কাউকে ছাড়বে না। আমি বললাম অবশ্যই ঠিক বলেছিস, তবে আমার সাথে অভিনয় কেন করছে শুভ্রা? আনাস বলল তোকে সব বলেছি না। আমি বললাম কোথাকার কি কোম্পানি, তার জন্য আমাকে মরতে হবে? মেনে নেওয়া যায় না। আনাস বলল আমরা যদি সফল হই তাহলে তোর এই আত্মত্যাগটা কত বড় দেশের জন্য উপকার হবে তুই জানিস। আমি বললাম আমার মৃত্যুতে দেখিস একটা কাকপক্ষীও কাঁদবে না। আমি বললাম আমার মৃত্যুর কেসটা যেন সলভ না করতে পারে, তাহলে না হলে দেখবি চালিয়ে দিবে, আমি মাদক ব্যবসায়ী, না হলে দর্শক।